দিবাপু, নিভান ভাইয়া বউ নিয়ে এসেছে। জানো কি সুন্দর দেখতে সে। আমাদের বাগানের সদ্য ফোটা শুভ্র বেলি ফুলের ন্যায় রূপ তার। মলিনতা শুভ্র রঙের শাড়িতেও তাকে স্নিগ্ধ বেলি ফুলের ন্যায় সতেজ দেখাচ্ছে। এসো এসো, দেখবে কি সুন্দর দেখতে সে। তোমার থেকেও আরও বেশি, খুব খুব সুন্দর একটা জীবন্ত বেলি ফুল সে। কথাগুলো এক নাগারে বলে চঞ্চল পায়ে চলে গেল মৌনতা। সেদিকে এখনো নিষ্পলক নজরে তাকিয়েছে দিবা। মেয়েটা এগুলো কি বলে গেল? নিবান বিয়ে করে বউ নিয়ে এসেছে? তা কি করে সম্ভব? নিবান তো মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিল। তবে আর মৌনতা শেষে কি বলে গেল? তার থেকেও সুন্দরী নারী? তবে কি সত্যি যে সৌন্দর্যতার অহংকারে সে নিবানের মতো শ্যামবর্ণ পুরুষের বদলে অন্য কাউকে নিজের জীবনে বেছে নিল? যদিও সে সৌন্দর্যের অহংকার তার জন্য পতন বয়ে এনেছে। দীর্ঘশ্বাস ফেলল দিবা। নিবানের মতো ব্যক্তিত্বপূর্ণ ছেলেকে উপড়ে করা তার যে কত বড় ভুল হয়েছে এটা সে এখন প্রতিটি পদে পদে অনুভব করতে পারছে। হয়তো এ ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, তার আফসোস করে যেতে হবে। সে নিবান তার চেয়েও সুন্দরী রমণী বিয়ে করে নিয়ে এসেছে। মৌনতার কথাগুলো যেন মন মানতে চাইল না দিবার। এত সময় হুঁশ হারিয়ে ফেলেছিল যেন সে। কথাগুলো মাথায় গেঁথে যেতেই তড়িৎ গতিতে বেড থেকে উঠে বসল। চঞ্চল পায়ে ঘর থেকে বের হয়ে নিচতলায় যাওয়ার জন্য সিঁড়ি পথ ধরল। তাড়াহুড়োর জন্য দু একবার হোঁচটও খেল, তবে সেদিকে খেয়াল দিল না। আর না নিজের পায়ে পাওয়া ব্যথাকে গ্রাহ্য করলো। বাড়িটার নাম বেলা শেষে বিশাল বড় দোতলা বাড়িটার সদর দরজার সামনে দাঁড়িয়ে উৎসুক মুখর বাড়ির প্রতিটি সদস্য। আর বাড়ির সদর দরজার উপাশে স্ট্রেট দাঁড়িয়েছে নিবান। বরাবরের মতোই মুখ অবয়ব কঠিনত ভাব তার। দুধে সাদা পাজামা পাঞ্জাবিতে শ্যামবর্ণের উঁচু লম্বা পুরুষটার মুখের এই কাঠিন্য ভাবটা যেন সবসময় তার ব্যক্তিত্বের সাথে বেশ চাচিত। শ্যামবর্ণ রংটা বাদে ছেলেটার সবকিছু বেশ আকর্ষণীয় ছিল দিবার কাছে। নিবানকে পেয়েও সে এই রংটার জন্যই নিবানকে উপেক্ষা করে দ্বিতীয় কাউকে নিজের জীবনে বেছে নিয়েছিল। অথচ এখন ছেলেটার সেই সম্বর্ণ রংটাই তাকে আকর্ষিত করে, অতি আকর্ষিত। কিন্তু অতীত মনে পড়তেই ফের হুঁশ ফিরল দিবার। তখন মৌনতার বলা কথাগুলো মাথায় আসতে চকিতে নিবানের পাশে তাকালো সে। নজর স্থির হয়ে গেল তার। বুকের মধ্যে কিছু হারিয়ে ফেলার আলোড়ন শুরু হলো। নিজের জীবনের বাজে অভিজ্ঞতার পর পুনরায় যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল তাকে আবারও হারিয়ে ফেলানোর ভয়। সিঁড়ির মাঝ বরাবর থেকে আরো 2 কদম পা আচমকা আরো 2 সিঁড়িতে নামিয়ে দিল দিবাকে। নিজের লোভী সিদ্ধান্তের কারণে জীবন এমনিতেই তাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে, এখন আরো নিচে। ভিতরটা হু হু করলো। দিবার নজরটা সামনের পানে স্থির রইল। চিকন চাকান বেলি ফুলের ন্যায় শুভ্র রঙা শরীরে সাদা মলিন শাড়িটাও যেন মেয়েটার মুখের সৌন্দর্যের অবয়বকে একটুও কমাতে পারেনি। মেয়েটার ফোলা ফোলা নাক মুখ, ডগর ডগর ঘন পল্লবিত ভেজা রক্তিম চোখ জোড়া সেই শুভ্র রঙা সৌন্দর্যের মায়া যেন আরো চড়াও করে দিয়েছে। ইস, মেয়েটা কাঁদছে কেন? নিবানের মতো ছেলেকে কেউ জীবনসঙ্গী হিসেবে পেলে কাঁদতে আছে নাকি? শুভ্র শাড়ির আঁচলের অংশ বিশেষ কিছুটা মাথায় থাকার কারণে কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। সত্যি কি এটা নিবানের বউ? তার রূপের অহংকার কি তবে চুরমার করে দিল নিবান? মেয়েটাকে এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখলে কেন? ছোট বৌমা কত দূর থেকে এসেছে, তাতে মেয়েটার অবস্থা দেখেও তো ভালো মনে হচ্ছে না, দুর্বল লাগছে তাকে দেখতে। ফাতেমা বেগমের গলায় তীক্ষ্ণ আওয়াজ পেতেই সদর দরজা থেকে সরে দাঁড়ালো সবাই। ফাঁক পেয়ে আশেপাশে তাকালো না নিবান। বড় বড় কদম ফেলে নিজের রুমের দিকে চলে গেল। সিঁড়ি পথে দিবাকে দাঁড়িয়ে থাকতে দেখেও তাকে ন্যূনতম গ্রাহ্য করলো না। না নিজের চলার পথ ধীর করলো, আর না নজর ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। এমনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল মনেই হলো না তার আশেপাশে বা সামনে কেউ আছে। এই আগ্রহ্যতা সেদিন থেকে, যেদিন ওই শ্যামবর্ণ পুরুষটাকে অগ্রাহ্য করে অন্য কাকে বেছে নিয়েছিল নিজের জীবনে সে। নিবান চলে যেতে এ বাড়ির ছোট বউ শান্তনা রহমান উত্তর দিলেন, বড় ভাবি আসার অপেক্ষা করেছিলাম আম্মা।
ফাতেমা বেগম ধীর কদমে সামনে এগোলেন। ৮০ ঊর্ধ্বে বয়স হয়ে গেছে ওনার, তবুও চেহারার জৌলস এখনো কমেনি। আর না চলাফেরার দুর্বল ভাব এসেছে, এখনো শক্তভুক্তভাবে চলাফেরা করতে পারেন। কিছুটা বিরক্তি স্বরে তিনি বললেন, কেন বড় বৌমার অপেক্ষা কেন করছো? এ কি নতুন বউ যে? বড় বৌমা না এলে তাকে বরণ করে ঢুকাতে পারছো না? সমস্যা কোথায়? আর বড় বৌমা বা কোথায়? দাদাভাই এসেছে দেখি আমি আম্মুকে ডাকতে গিয়েছিলাম দাদুমা। আব্বু ওয়াশরুমে গিয়েছে, তাই দাদাভাই এসে জেনেও আম্মু নিচে আসতে পারিনি। এবারের বড় মেয়ে মান্যতা দাদিমার কথার উত্তর দিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেললেন ফাতেমা বেগম। দরজার সামনে মাথা নিচু করে দাঁড়ানো মেয়েটার দিকে এগিয়ে গেলেন তিনি। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত একবার নিরীক্ষণ করলেন। সে বয়সবৃদ্ধ নজরে সহজে কেউ মুগ্ধ হয় না, সেই নজর জোড়া মুগ্ধ হলো ওনার। মেয়েটার মাথায় কাপড়টা দেওয়াটা আর মাথা নিচু করে থাকাটা আরো মুগ্ধ করলো ওনাকে। নিজের কুচকে যাওয়া হাতটা দিয়ে আলতো স্পর্শে মেয়েটার চিকন কমল হাতখানা ধরলেন তিনি। মুহূর্তে কেঁপে উঠল মেয়েটা, তবে মাথা উঁচু করলো না। কম্পনটা ফাতেমা বেগমও টের পেলেন। যদিও কোমল গলায় তিনি সহজে সবার সাথে কথা বলেন না, তবে সামনে দাঁড়ানো মেয়েটার চোখে মুখে শোকের আনাগোনা এখনো সতেজভাবে পরিলক্ষিত। তাই তিনি গলার চওড়াও আওয়াজটা বের করতে পারলেন না। নমনীয় গলায় শোধালেন, নাম কি তোমার? এবারেও মাথা উঁচু করলো না মেয়েটা। এই সামনে দাঁড়ানো মানুষগুলো তার সম্পূর্ণ অচেনা, যদিও তাদের মুখ দেখেনি এখনো। শুধু পায়ের আবরণগুলোই দৃষ্টিগোচর হয়েছে তার। যে মানুষটার সাথে এত পথ পাড়ি দিয়ে এ বাড়িতে এসেছে, সে মানুষটাকেও পর্যন্ত নজর তুলে দেখা হয়নি। মানুষটা কে আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে? সংকোচ দ্বিধা তার মধ্যে একটু বেশি। একা একা মানুষ হওয়ায় সহজে সে কারোর সাথে মিশতে পারে না। বাহিরের অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলেও সে দ্বিধাটা সহজেই স্বভাবে তার ধরা দেয়। তবে বাবার উপদেশ আদেশ নিজের স্বভাব ব্যবহারেও যে সে পরিলক্ষিত রাখতে চায়। হঠাৎ বাবার কথা মনে পড়তে কলেজা মোচড় দিয়ে হু হু করে কেঁদে উঠল মন। কান্নারা গলায় এসে ফের দলা পাকিয়ে যন্ত্রণা দিল। সামনে অপেক্ষারত বয়োবিদ্যার শোধানো উত্তরখানা মুখ থেকে বের হতেই চাইল না। সামনে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ বিদ্যার নারীটা যেন সেটা বেশ বুঝতে পারলেন। ফের নরম কণ্ঠে শোধালেন, বললে না তোমার নাম কি? কৌরি। কান্না গলায়ও নিজের নামটা তড়িগড়ি করে বলল কৌরি। না হলে সামনে দাঁড়ানো বয়োবিদ্যার সাথে যে বেয়াদবি হয়ে যাবে। কৌরির উত্তর পেয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে কিছু বলতে যাবেন ফাতেমা বেগম, তার আগে প্রাণবন্ত কণ্ঠে পাশ থেকে কেউ বলে উঠল, ফুলকলি নাকি পানকলি, কোনটা তোমার নাম? শান্তনা রহমান সঙ্গে সঙ্গে ছেলের পানে চোখ মোটা মোটা করে কঠিন চোখে তাকালেন। অসভ্য ছেলের কোথাও মুখ স্থির থাকে না, সম্মানের 12টা বেজে যায়। এই ছেলে যেখানে থাকে মুখ কাচুমচু করে মাথা নিচু করে নিল নাফিম। সে তো সবসময় সত্য কথা বলে, তবে কেন তাকে সবসময় এরকম চোখ মোটা মোটা করে বকে ধমকে শাসন করা হয়? ভাল লাগে না আর একটু। তবে কৌরি নামের মেয়েটার তার ভীষণ ভালো লেগেছে। কি শান্ত, তার আপুদের মতো এত বক বক করে না, আর কি সুন্দর দেখতেও। সবাই বলে এ বাড়ির মেয়েগুলির মধ্যে সবচেয়ে দিবা আপু সুন্দর, তারও মনে হয়। তবে আজ থেকে দিবা আপু কাট। দিবা আপুর থেকে কত সুন্দর এই মেয়েটা। এত সময় সে হা হয়ে দেখছে। সবাই দাদাভাইকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, অথচ দাদা ভাই এত সুন্দর সুন্দর মেয়ে দেখেও বিয়ে করতে চায় না। অথচ এই বাড়ির কেউ তাকে একবারও বিয়ে করার কথা বলে না। তাকে বিয়ে করার কথা বললে সে আগে যাকে পছন্দ করত, এখন নির্দ্বিধা এই ফুলকড়ি নাকি পানকড়ি নামক মেয়েকে বিয়ে করতে চাইবে। বাড়ির সবাই দাদাভাইকে বিয়ে দেওয়ার জন্য যখন দাদাভাইয়ের মতামত চেয়েছিল, নিশ্চয়ই তারও চাইবে। তো ছেলের মতামত স্বরূপ দাদাভাই বিয়েতে রাজি না হলেও সে অবশ্যই রাজি হবে এবং বলবে এই ফুলকড়ি নামক মেয়েটাকে তার বউ হিসাবে চাই। চাই মানে চাই। যদিও দাদাভাইয়ের মতো এখনো বড় হয়নি, তবে সে মেপে দেখেছে দাদাভাইয়ের হাঁটু পর্যন্ত সে, আর মাথা পর্যন্ত হতে কতক্ষণ। ওই পাকা বুড়ো, কি ভাবছিস? নিশ্চয়ই আবল তাবল, না হলে তোর মুখ থেকে এত উল্টো পাল্টা কথা বের হতো না।
মান্যতার সূক্ষ্ম অপমানমূলক কথাগুলো গায়ে মাখল না নাফিম। এগুলো তার সয়ে গেছে। বোনেরা তাকে এভাবেই কারণে অকারণে পচায়। নিজের আশপাশটা ফাঁকা দেখে চঞ্চল গলায় শুধালো, আপু, ওই সুন্দর মেয়েটা কোথায় গেছে? তুই যখন তোর আবল তাবল গবেষণায় ব্যস্ত ছিলি, দাদিমা তখন ওকে ঘরে নিয়ে গেছে। কেন বলতো? কপাল কুঁচকে শেষের প্রশ্নটা করলো মান্যতা। সেটা দেখে একগাল বোকা বোকা হেসে দিল নাফিম। ফের বলল, মেয়েটা খুব সুন্দর, তাই না আপু? কি সুন্দর দুটো মোটা মোটা চোখ, দেখেছো? আমার না খুব সুন্দর লেগেছে ওই মোটা মোটা চোখ দুটো। নজর মান্যতারও আটকে গিয়েছিল কৌরির সৌন্দর্যে, তাই সেও অকপটে স্বীকার করলো। ঠিকই বলেছিস, মেয়েটা আসলে খুব সুন্দর, এমনকি আমাদের দিবা আপুর থেকেও বেশি সুন্দর। মুখে সুন্দর হাসি ফুটিয়ে কথাগুলো বলল। ফের নাফিমের দিকে কপাল কুঁচকে বলল, সুন্দর মেয়ে মানেটা কি? আবার সৌন্দর্য বিবরণও দিতে শিখে গেছিস দেখছি। মোটা মোটা সুন্দর চোখ, ব্যাপার কি? কথাগুলো বলতে বলতে নাফিমের কান চেপে ধরলো মান্যতা। চোখ পাকে তাকাতেই নাফিম মুখ ভার করে বলল, সুন্দর মেয়ে মানে সুন্দর মেয়ে, আমার তাকে খুব পছন্দ হয়েছে, তো আমি কি করব? খুব পেকে গেছো। এই বয়স কত তোর? কেন, তুমি জানো না? সেদিন তোমরা সবাই মিলে আমার 11তম জন্মদিনের উইশ করলে আমাকে, এখন আবার না জানার লং ডং করছো? মান্যতা কথার কথা বলেছিল, কিন্তু এই ছেলে যে মহা শিয়ানা এটা মাথায় ছিল না তার। কান ছেড়ে দিয়ে চোখ পাকিয়ে ফের বলল, খবরদার, ওই মেয়েকে একটু বিরক্ত করবি না। মেয়েটার বাবা মারা গিয়েছে, তাতেই মেয়েটার শরীর মন দুটোই খারাপ, বুঝলি তো? হঠাৎ চঞ্চল ছেলেটা শান্ত বাচ্চা হয়ে গেল। সেটা দেখে মান্যতা মৃদু হেসে নাফিমের হাতটা নিজের হাতে জড়িয়ে নিয়ে বলল, চল দেখে আসি মেয়েটা কি করছে। তোর মতো আমারও না ওকে খুব ভালো লেগেছে। নাফিম ও বোনের কথায় সায় দিয়ে মান্যতাকে অনুসরণ করলো। দিবা এখনো সিঁড়িতে দাঁড়িয়ে। আগে মৌনতা প্রশংসাবাণী, এখন মান্যতারও অতিরিক্ত প্রশংসা। যদিও নিজে চোখে দেখেছি, তবে গৌরীর প্রশংসা শুনতে একটু ভালো লাগলো না তার। মুহূর্তে যে সৌন্দর্যে সবাই বিমোহিত হলো, নিবান কি মেয়েটাকে মোটেও দেখেনি? যদি দেখে থাকে তবে সবার মতো সেও সে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়লো না তো? মনটা হাঁসফাঁস করে উঠল দিবার। ঘাড় ঘুরিয়ে উপরতলার কাঙ্ক্ষিত রুমটার দিকে তাকালো সে। খোলা দরজায় লাগানো আভিজাত্যপূর্ণ স্বর্ণালী পর্দাগুলোর স্থিরতা ছাড়া আর কিছুই নজর পড়ল না তার। সরি আপু, তখন তোমাকে ভুল কথা বলার জন্য, কিন্তু আমি মিথ্যা বলিনি। আম্মু যেটা আমাকে বলেছে সেটাই বলেছি আমি। কাল থেকে দাদাভাইকে বাড়িতে না দেখে আম্মুকে যখন জিজ্ঞেস করলাম দাদাভাই কোথায় গেছে, দাদাভাইকে দেখছি না কেন, আম্মু তখন বলেছে দাদাভাই বিয়ে করে বউ আনতে গেছে। কিন্তু আম্মু যে তখন কথাটা রাগ করে বলেছিল এটা আমি বুঝতে পারিনি। মুখে হাসি ফুটতে না চাইলেও জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো দিবা। ফের সচ্ছলন মৌনতার কাচুমাচু মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে পাগলি, আমি কিছু মনে করিনি। তুই কোথায় যাচ্ছিলি? যা। চলে গেল মৌনতা। মৌনতা বয়সে ছোট হলো, বরাবর বাড়ির প্রতিটি ব্যক্তির বিষয়ে তার কৌতূহল বেশি। কে কোথায় গেছে, আজ বাড়িতে কে নেই কেন, কার মন খারাপ কেন, কি হয়েছে তার, কে খেয়েছে না খেয়েছে, তবে খায়নি কেন, ক্লাস 7-এ পড়লো, মেয়েটার এসব বিষয়ে খেয়াল দেন একটু বেশি। ছোট মামি হয়তো কাজে ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার মধ্যে গিয়ে মেয়েটা হয়তো বারবার জিজ্ঞেস করছে দাদাভাই কোথায়। তাই হয়তো উত্তরস্বরূপ এমন কথাই বলে দিয়েছেন মামি। দীর্ঘশ্বাস ফেলল দিবা। তবে নিবান মেয়েটাকে বউ করে না নিয়ে আসলো সবার মতো নিশ্চয়ই মেয়েটার সৌন্দর্য আকৃষ্ট হয়েছে। আর সে আকৃষ্টতার সম্পর্ক তৈরি হতে কতক্ষণ? ভাবনাটা মাথায় আসতে মুহূর্তে পা চালিয়ে উপরে সে কাঙ্ক্ষিত রুমটার দিকে পা বাড়ালো দিবা। যদিও উপেক্ষা আর অপমান ছাড়া সেই মানুষটার থেকে কিছুই মিলবে না, তবুও তার যে নিজের মনে চলা প্রশ্নের উত্তরে বিহিত চাই, না হলে যে খাওয়া ঘুম হারাম হয়ে যাবে তার। রুমটার সামনে এসে বুঝতে পারলো দরজাটা খোলা। নিস্তব্ধতায় ঘেরা শুনশান রুমটার ভিতরে পা রাখার আগেই গম্ভীর বজ্রকণ্ঠে কঠিন ভাষায় আওয়াজ এলো, কার অনুমতি নিয়ে রুমে ঢুকতে যাচ্ছিলি? যেখানে দাঁড়িয়ে আছিস
সেখানেই থেমে যা। কিছু বলার থাকলে সেখান থেকেই বল, না হলে গেট আউট ফ্রম মাই রুম। বাড়িটা তোর মামুর হলেও রুমটা আমার। সেখানে প্রবেশ করতে গেলে অবশ্যই নিভান আওসাফ আহমেদের অনুমতি লাগবে। পুরুষালী গলার কাঠিন্য আওয়াজে বুকের ভিতর কম্পন শুরু হলো দিবার। পর্দার এপাশ থেকেও নিবানের শক্তপোক্ত চোয়াল না দেখে অনুভব করতে পারল সে। তবুও নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখে কাপা গলায় বলল, এত কড়াকড়ি কিন্তু আগে সে ভেবেছিল না আমার সাথে। পাস্ট ইজ পাস্ট। অতীতের প্রভাব নিভান আওসাফ আহমেদ সহজে তার বর্তমান লাইফে আঁচ ফেলতে দেয় না। সেটা নিয়ে ঘাটাঘাটি করা ও তার স্বভাব নয়। যে থুতু সে একবার মুখ থেকে উগড়ে ফেলে দিয়েছে, সেই থুতু কোথায় গিয়ে পড়ল তা দেখা তো দূর, সেটা মারানোর সময়ও নিভান আওসাফের নেই। সো আউট। আর দ্বিতীয়বার এই রুমে প্রবেশ করার কথা মাথাতে আনার আগেও 10 বার চিন্তা ভাবনা করে নিবি, নয়তো নিভান আওসাফ আহমেদকে তো তোর চেনা আছে। দিবা এখনো থুতেই আটকে আছে। নিবান তাকে থুতু এর সাথে তুলনা করলো। যে মেয়েটাকে এক সময় সে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছিল, সে মেয়েটাকে এত বাজেভাবে অপমান করতে পারলো সে। মুহূর্তে টানা টানা চোখ জোড়া ভরে উঠল দিবার। হয়তো এই বাজেভাবে অপমানটা তার যথাযথ প্রাপ্য ছিল। আর না এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করলো না। পা চালিয়ে নিজের ঘরে গিয়ে কাঁদতে মন চাইল। তবে সে কাঙ্ক্ষিত প্রশ্নটা যে এখনো বাকি। অপমান যখন গায়ে মেখেছে, আরও একটু না হয় মাখলো। কিন্তু নিবানের কাছ থেকে প্রশ্নটার ভালো মন্দ উত্তর না নিয়ে যাওয়া পর্যন্ত যে তার শান্তি মিলবে না। পরপর কয়েকবার ঢুক গিলে কান্না আটকানো গলাটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো দিবা। ফের নিবানকে উদ্দেশ্য করে শুধালো, তুমি মেয়েটাকে দেখেছো? তুমিও নিশ্চয়ই মেয়েটার সৌন্দর্যে বিমোহিত হয়ে গেছো, তাই না? দিবার ইঙ্গিত মুহূর্তেই বুঝে আসলো না নিবানের গম্ভীর গলার স্বর। তবুও হঠাৎই আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল, কে? যে মেয়েটাকে তুমি নিয়ে এসেছো, কৌরি। মধ্য দুপুর, অথচ বিধ্বস্ত আকাশটা এমন মেঘের ঘন ঘটায় ঢেকে আছে, মনে হচ্ছে সূর্যটা ডুবে গিয়ে সন্ধ্যা নাম নাম ভাব। নামি দামি জিনিস দিয়ে সাজানো গোছানো বড়সড় রুমটার এক পাশের দেয়াল জুড়ে বিধ্বস্ত জানালা, আর সে জানালার পাশে জড়সড় হয়ে বসে মেঘাচ্ছন্ন আকাশের অসময়ের রং বদল দেখে চলেছে কৌরি। তার জীবনের সমীকরণটাও ঠিক আজকের আকাশের মতো। জীবনটা তার মধ্যে দুপুরও গড়ায়নি, অথচ অসময়ের মেঘের ঘনঘটায় সে দুপুরটা ভর সন্ধ্যা রূপে ধরা দিল কৌরির জীবনে। দুপুরের মেঘে ভরা আকাশটা দেখে জীবনের মধ্য দুপুরটা কালো অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যাবেলার মতো বলে অন্তত মনে হচ্ছে কৌরির। না হলে কত সুন্দর দিনগুলো যাচ্ছিল তার। মা ছিল না, অথচ দাদি আপা আর বাবাকে নিয়ে কত সুন্দর দিনগুলো পার হয়ে যাচ্ছিল তার। আর সেই সুন্দর দিনগুলোর ক্ষান্ত তার জীবনের মধ্যে দুপুর আসার আগে সমাপ্তিরূপে পরিণয় নিল। দুপুর পার হলো, অথচ তার জীবনে সন্ধ্যা নেমে গেল। নিজের আপনজন পরিচিত সবকিছু ছেড়ে অন্যের আশ্রিতা হয়ে গেল সে। অন্যের আশ্রিতা হয়ে যেতে হলো তাকে। জীবনটা তার এমন রূপ কেন হলো? মায়ের ভরপুর আদর শাসনটা ঠিকঠাক মতো পাওয়া হলো না। তার আগে মা চলে গেলেন, তবুও বাবার আদর ভালোবাসায় তো খুব ভালো ছিল। তবে কেন জীবনের মধ্যে দুপুরটা গড়ানোর আগে এখন আবার বাবাও তাকে একা করে মায়ের কাছে চলে গেলেন? বাধ্য হয়ে মায়ের মতো আদর মমতায় মুড়িয়ে রাখা দাদি আপাকেও ছেড়ে চলে আসতে হলো তাকে। এ কেমন নিয়তির শিকলে বাধা পড়ল সে। কালো মনির ডগর ডগর সুন্দর নয়ন যোগলের কার্নিশ বেয়ে আপন মনে আবারও একদল অশ্রু বয়ে চলে গেল। ঘন পল্লবগুলো ভিজে দলা বেঁধে গেল, অথচ কৌরি চোখের পলক ফেলল না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘমালায় ডুবে থাকা আকাশ পানে। বাবা মায়ের একমাত্র সন্তান কৌরি। বাবা আহসান হাবিব এবং মা জেবানাহারের বিদ্যা বয়সের সন্তান সে। কৌরির বাবারা হলেন 5 ভাই। সবার বড় হওয়া সত্ত্বেও সন্তান জন্মদানের ক্ষেত্রে তিনি ছোট চাচারও শেষে। তার জন্য নাকি কম ব্যঙ্গাত্মক কথা শুনতে হয়নি ওনাকে। কিন্তু শেষ বয়সে সন্তান লাভে থোড়ায় না ওনাদের দোষ ছিল। সন্তান দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ, তিনি সেই বিশেষ রহমত স্বরূপ। সন্তান সুখ কখন একজোড়া দম্পতিকে দেবেন সেটা শুধু তিনিই জানেন। অথচ সে মহান স্রষ্টার সিদ্ধান্ত মেনে না নিয়ে না বুঝে কত মানুষ কত উপহাস করে বসে, উপহাস্য স্বরূপও দেখে।
প্রথম বয়সে একটা সন্তান লাভের আশায় কত ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন ওনারা দুজন। কারো কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যৌবন বয়স গড়িয়ে যাওয়ার এক পর্যায়েও সন্তান লাভে সক্ষম হয়নি ওনারা। একটা সময় শেষমেশ হাল ছেড়ে দিয়ে আল্লাহর উপর অবিচল হলেন, ভরসা করলেন তিনি দিলে দিবেন, না দিলে তো আর ওনাদের হাতে কিচ্ছু নেই। বাবার বয়স 40-এর অধিক গড়িয়ে যাওয়ার পর হঠাৎই একদিন কৌরির পৃথিবীতে আসার সুখবর পেলেন যে ওনারা সন্তান সুখ লাভ করতে চলেছেন। হয়তো সেই সময় ওনারা আর আশা রাখেননি যে এই বয়সে এসে ওনারা আর সন্তানের মুখ দেখতে পাবেন, কিন্তু সৃষ্টিকর্তার উপরে সকল জ্ঞান বিচার বিবেচনা কাজ চলে। সে আস্পর্ধা রাখার ক্ষমতা যে এ জগৎ সংসারে কারো নেই। স্বয়ং তিনি যখন উত্তম পরিকল্পনাকারী, সেখানে ওনার পরিকল্পনার উপরে পরিকল্পনা তাকে কখনো মেনে নেন তিনি। তার জন্ম হওয়ার কথাগুলো দাদি আপার থেকে জানা কৌরির। জীবন থেকে নির্দিষ্ট সময়ের অধিক সময় চলে যাওয়ার পর যখন সন্তান জন্ম দিতে সক্ষম হলেন মা, তখন তার আয়ুটা কমে এলো। কৌরিকে জন্ম দিতে গিয়ে তিনি নিজের জীবনটা বিসর্জন দিলেন, জীবনের বিনিময়ে জীবন দিয়ে গেলেন। তারপর ছোট্ট কৌরিকে মানুষ করার জন্য বাবা আর বিয়ে করেননি। দাদি আপা বলতেন, তোর মা মরার পর তোর বাপের কত সাধলাম, একখান বিয়ে কর বাপ, না হলে এই দুধের শিশু মানুষ করব কি করে, আর বুড়ো বয়সে বা তোরে দেখব কে। কিন্তু কে শোনে কার কথা? তোর বাপ কিছুতেই আমার কথা শুনলো না। বিয়ের কথা কইলে তোর বাপে কইতো কি জানিস ছেড়ি। আমার মেয়ের মা লাগবে না মা, আমি আমার মেয়ের আব্বা আম্মা দুজনই হয়ে আমার মেয়েকে আদর যত্ন দিয়ে মানুষ করতে পারবো। তাই বলে আমার সোনাটুকরো রত্নাটাকে আমি সৎমা নামক কারোর হাতে তুলে দিয়ে অবহেলার পাত্রী হতে দিতে চাই না। কত বুঝাইলাম, অথচ তোর বাপে কানেই তুললো না আমার কথা। তবে তোর বাপের কথা মতো সে ঠিক তোরে আদর যত্ন কইরা আগলাইয়া বড় কইরা তুললো, একটু আঘাত ছুতে দেয় নাই তোরে কোনো দিন। বেটা মানুষ হইয়াও কি সুন্দর তোরে সামলাইলো। তোরে একখান কথা কই বুবু, আমি মরার পর তোর বাপের আদর যত্নে করার লোক আর নাই, বুঝলি। দুনিয়াটা বড়ই স্বার্থপর, এখানে নিঃস্বার্থভাবে মায়া দয়া ভালোবাসা দেখানোর মানুষ খুব অভাব। তাই তুই যেখানেই থাকোস তোর বাপেরে একটু আমার মতো করে আদর যত্ন করিস। মা বাপের মতো নিঃস্বার্থভাবে কেউ আদর যত্ন করতে পারে না, ওরকম আর কেউ হয় না, বুঝলি, কেউ হয় না। চোখ বুজে ফেললো কৌরি, হর হর করে আবারও দু চোখের কার্নিশ বেয়ে নামলো নোনা জল। দাদি আপা রয়ে গেল তার কথা, অথচ সেই আদর যত্ন পাওয়ার হকদার মানুষটাই ওনার প্রাপ্য ভালোবাসা আর যত্নের ভাগটা না নিয়ে তাকে ঋণী করে চলে গেল, আর আশ্রয় থাকতেও তাকে অন্যের আশ্রিতা করে দিয়ে গেল। এবার ফুপিয়ে বাবা বাবা বলে কেঁদে দিল কৌরি। কেন তার আপনজনগুলো একে একে এভাবে তাকে নিঃস্ব করে দিয়ে চলে যাচ্ছে। দুহাতে গ্রিল চেপে ধরে তৃষ্ণার্ত পাখির ন্যায় আকাশের দিকে ফিরে ওই বিশালত্ব ছাপিয়ে যাওয়া আকাশের মালিকের কাছে কাতর স্বরে অভিযোগ জানালো, ও মাপু, তোমার দয়ার নজর কেন আমার উপর একটু সুস্পর্শ করনি? আমাকে কেন এতটা অসহায় করে দিলে? কেন? কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল কৌরির, গলা দিয়ে আর কথা বের হতে চাইল না। মাথা নুয়ে দু হাতের মুঠে গ্রিল চেপে ধরল কৌরি। ফের বাবার দেওয়া উপদেশ এর কথা মনে পড়লো। বাবা সবসময় তাকে বলতেন, যত বিপদ আসুক আপদ আসুক দুঃখ কষ্ট হোক, কখনো সৃষ্টিকর্তার ওপর অসুস্থ প্রকাশ করব না, বরঞ্চ তার কাছে আর্জি জানাবো, ধৈর্য ধরবে, তার ফলস্বরূপ সৃষ্টিকর্তা তোমাকে আরো ভালো কিছু দেবেন। মাথা নুয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় আবারও ফুপিয়ে কেঁদে দিল কৌরি। ফের বিড়বিড় করে বলল, ও মাবুদ, তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট না থাকার কারণে আমাকে ক্ষমা করো। সবকিছু সয়ে নেওয়ার জন্য আমাকে ধৈর্য দাও। মাথায় স্নেহের পরশ পেতে মুখ উঁচু করে তাকালো কৌরি। ঝাপসা দৃষ্টিতে সুন্দর হাস্যজল একখানা মুখ নজরে পড়লো তার। পরিপাটি করে শাড়ি পরা, খুব সুন্দর দেখতে, মাঝবয়সী এক ভদ্র মহিলা। কে উনি? উত্তর সামনে হাঁটু মুড়ে বসা ভদ্র মহিলাই দিয়ে দিলেন, তুমি যার আদেশে এই বাড়িতে আসতে বাধ্য হয়েছ, আমি ওনার কর্ত্রী। তোমার আঙ্কেলকে দেখলেও আমার সাথে দেখা হয়নি কখনো তোমার, তাই আমাকে চিনবে না। কৌরি বেজা চোখে চেয়ে থাকলো সে সৌন্দর্যের ভরপুর লাবণ্যময়ী মাঝবয়সী নারীর পানে। যে পরিচয়টা দিলেন ভদ্র মহিলা, সেই হিসাবে বয়সের সামান্য আঁচও পড়েনি এখন ওনার চেহারায়। সামনে বসা ভদ্র মহিলা কৌরির বেজা চোখ মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন।
হাত উঠিয়ে মমতা মেয়ে স্পর্শে কৌরির চোখের পানি মুছে দিতে দিতে বেশ মায়া মায়া কণ্ঠে আদুরি স্বরে বললেন, তুমি সেই কখন এসেছো, অথচ তোমার কাছে আসতে আমার কত দেরি হয়ে গেল দেখলে? এভাবে মেঝেতে বসে আছো কেন? অসুস্থ হয়ে পড়বে তো। আর কান্নাকাটি করে এত সুন্দর চোখ মুখের কি অবস্থা করে ফেলেছো তুমি? এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি এভাবে কান্নাকাটি করলে সেখানে ভালো থাকতে পারবেন তোমার বাবা? কি করে ভালো থাকবে বলো তো? তার আদরের একমাত্র মেয়ে যদি এভাবে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে, আল্লাহ যে তাকে দায়ী করবেন। আর তিনি তোমার চোখের পানির দায়ী হলে কখনো ভালো থাকতে পারবেন? কান্নাকাটি করো না মা। যদি কান্নাকাটি করার হয়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, বাবার জন্য দোয়া করো, তাতে বরঞ্চ আল্লাহ খুশি হবেন। আর একদম কান্নাকাটি নয়। আমরা আছি তো, এই যে আমি তোমার বড় মা, আমি আছি তো। ফুপিয়ে কান্না থামলেও চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়নি কৌরির। সামনে বসা মমতাময়ীর আদরের কথার কান্নার যেন আরো ভিতর থেকে উগলে ভেঙে এলো তার। সেটা দেখে সামনে বসা নিহারিকা বেগম সংগোপন দীর্ঘশ্বাস ফেললেন। ফের প্রসঙ্গ পাল্টাতে বললেন, তুমি সেই কখন এসেছো, অথচ এখনো পোশাক পাল্টাওনি, সেই বেশি বসে আছো। শরীর খারাপ করবে তো, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। মা ওঠো, গোসল সেরে নিবে। নিশ্চয়ই কান্নাকাটি করে মাথা ধরিয়ে ফেলেছ, তার উপর কত পথ জার্নি করে এলে। আর একটু কান্নাকাটি নয়, উঠো। উঠে দাঁড়ালেন নিহারিকা বেগম। মুখে তাড়া দিতে থাকলো, হাত থেমে নেই ওনার। হাত ধরে কৌরিকে উঠে দাঁড় করালেন। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল ওনার। বাচ্চা মেয়েটার এরকম সাদা শাড়িতে কেন? গ্রামের মেয়েরা সে পুরানো যুগের মতো এখন তো আর শাড়ি পরে না। আধুনিকতার ছোঁয়া তো এখন আর শুধু শহরতলিতে সীমাবদ্ধ নেই। স্মার্টফোন এসে তা গ্রামের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আর না কৌরির বিয়ে হয়েছে, তবে এমন ধারার সাদা শাড়ি পরা কেন মেয়েটার? বাবা মারা গিয়েছে তাই? এরকম কোনো প্রচলন আছে কি? তুমি এইরকম পোশাকি কেন, তাও আবার সাদা শাড়িতে? নিজের দিকে তাকালো কৌরি। আচমকা কাল সন্ধ্যাবেলার চিত্র বেশি উঠল মানসপটে। সে শাড়ি পরে এমনটা নয়, বাবার সাথে তার বন্ডিংটা ছিল খুবই ভালো। ভালো মন্দ সব কথা বাবাকে না বলা গেলেও নিজের জীবনের নিত্যকার অধিকাংশ কথা বাবাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত কৌরি। বাবাও তার কথা মনোযোগ দিয়ে শুনতেন আর ভালো মন্দ আদেশ উপদেশ দিতেন। তিনজনের সংসারে বাবার ছিলেন দুই মা, আর এই দুই মায়ের মধ্যে সব সময় বাবার কাছে ভালো সাজার দণ্ডতা চলত। সেটা ভালো মন্দ সাজে হোক বা একে অপরের বিরুদ্ধে নালিশে, যদিও বা সেটা তাকে ভালোবাসার দাদি আপার একটা অন্য পন্থা ছিল, সেটা কৌরি জানতো। তবে বাবার কাছে দেওয়া দাদি আপার সেই মিছিমিছি অভিযোগ, নালিশ সালিশিগুলো সে বেশ উপভোগ করত। কাল সন্ধ্যায় দাদি আপাকে রাগাতে, ওনাকে খেপাতে সেরকম একটা মজা করেছিল কৌরি। সন্ধ্যার নামাজের পর দাদি আপা যখন বসে বসে তসবি গুনছিল, আচমকা দাদি আপাকে রাগাতে দুষ্টু বুদ্ধি সাজালো সে। নিজের পরিহতে সালোয়ার কামিজে পাল্টে আচমকা দাদি আপা সাদা শাড়ি পরলো, সাথে ব্লাউজ পেটিকোটও পরতে ভুলেনি। তাতে দাদি আপা আরও ক্ষিপ্ত হবেন, হাউতাস করবেন। আর নামাজ শেষে বাবা যখন বাড়িতে ফিরবেন তখন তাকে দেখিয়ে নানান অভিযোগ আর নালিশে জড়বেন। যদিও কৌরির জানা সেসব অভিযোগ মিছিমিছি, তবুও কেন জানি না কৌরির দাদি আপার সাথে বাদরামিগুলো করতে বেশ ভালো লাগতো। তবে কালকে দাদি আপা সে নালিশ করার সুযোগই পাননি। নামাজ শেষে ওনার ছেলে আর সুস্থ সমেত বাড়িতে ফেরেননি। সুস্থ মানে বাড়ি থেকে নামাজ পড়তে গিয়েছিলেন, ফিরেছিলেন লাশ হয়ে। মসজিদে মুসল্লিদের বয়ান অনুযায়ী নামাজে সিজদার অবস্থায় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তারপর আর নিজে কি পড়া ছিল এটার কারোরই খেয়াল হয়নি। তারপরের পরিস্থিতি যা হলো, শাড়ি পাল্টে অন্য কিছু পড়ার সময় পেল কোথায় সে? আচমকা দাদি আপার কথা মনে পড়তে আবারও দু চোখ ভরে উঠল কৌরির। মানুষটা বাবাকে প্রচণ্ড ভালোবাসতো, সাথে তাকেও। সেই বৃদ্ধা মানুষটাকে বাবাকে ওই অবস্থায় দেখে কতটা বিমর্ষ হয়ে পড়েছিলেন সেটা তো কৌরি দেখেছিল। আর তাকে কিভাবে আগলে রেখেছিল সে মানুষটা বাবাকে ছাড়া, তাকে ছাড়া কেমন আছে? কৌরি চলো গোসল সেরে নেবে। নামটা ইতিমধ্যে বাড়ির ইচড়ে পাকা ছেলেটার কাছ থেকে জেনে নিয়েছেন নিহারিকা বেগম। কৌরিকে বেশ সময় ধরে চুপ থাকতে দেখে তাকে ডেকে উঠলেন তিনি। বুঝলেন মেয়েটার
এরকম পরিস্থিতিতে প্রশ্ন করা ওনার ঠিক হয়নি, তাই প্রসঙ্গ পাল্টাতে কৌরিকে তাড়া দিলেন। তবে কৌরির কথাগুলো কানে ঢুকলো না বোধ হয়। সে আচমকা বলল, আমি দাদি আপার কাছে যেতে চাই। যদিও বাচ্চাদের মতো আবদার, তবুও করে বসলো কৌরি। কৌরির কেটে কেটে ফুলনো মুখের দিকে নির্বাক হয়ে কিছু সময় তাকিয়ে রইল নিহারিকা বেগম। বাড়ির বাচ্চা পার্টি ঠিকই বলেছে, মেয়েটা অদ্ভুত এক মায়াবিনী সৌন্দর্যর অধিকারী, আর এরকম মায়া মায়া কণ্ঠে আবদার করলে ফেলানো যায়? কিন্তু মেয়েটা যার কাছে যাওয়ার আবদার জুড়েছে তারই তো অনুরোধে এখানে আনা মেয়েটাকে। সংগোপনে তপ্তশ্বাস ফেলেন তিনি। ফের কৌরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি নিশ্চয়ই জানো তোমাকে এখানে কেন পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন তোমার দাদি আপা। তবুও জেনে বুঝে এইরকম আবদার করলে চলবে মা, সব ঠিক হয়ে যাবে। চাচাতো ভাই নামক ওই কুকুরটার হাত থেকে বাঁচানোর জন্য দাদি আপা যে তড়িঘড়ি করে আঙ্কেলের কাছে অনুরোধ জানিয়ে তাকে এখানে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন, এটা করে জানে। বাবা বেঁচে ছিলেন তাই তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত বারবার জানোয়ারটা, আর এখন বাবা বেঁচে নেই। হয়তো বিদ্যা দাদি আপার পক্ষেও তাকে আগলিয়ে রাখার স্বাদ থাকলেও শক্তি ক্ষমতা কোনোটাই নেই। আর কথা বাড়ালো না কৌরি। নিহারিকা বেগমের নির্দেশনা অনুযায়ী চুপচাপ গোসল করতে চলে গেল। সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কি শান্ত, কি নিষ্পাপ চেহারা, অথচ ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করালো। নিজের রুমের আরামদায়ক বিছানার উপর হয়ে শুয়ে কেঁদে চলেছে দিবা। তখন নিবানকে প্রশ্ন করলে উত্তর মেলেনি তার। মিলেছে অপমানস্বরূপ মুখের উপর ধরাম করে দরজা লাগিয়ে দেওয়ার উচ্চ শব্দ। দিবা জানতো উত্তর মিলবে না, নিবান তাকে কখনই উত্তর দেবে না। আর উত্তর পাওয়ার জন্য নিজের জেদি রূপটা প্রকাশ করলে পুনরায় নিজের খারাপটা নিয়ন্ত্রণ করে আনা ছাড়া ফলটা ভালো হবে না। বিদায় সেও আর বাড়াবাড়ি না করে চুপচাপ চলে এসেছে। তবে তার শেষের প্রশ্নে নিবান কেন অত সময় ধরে নীরব ছিল, এটাই তাকে বিচলিত করে চলেছে। সে আগের ন্যায় সহজে নিবানের স্বাভাবিক ব্যবহার পাবে না এটাও জানে, তবে চেষ্টা করে চলেছিল তো সে। হয়তো কোনো একদিন সেই চেষ্টা সফল হতো। তবে ওই মেয়েটাকে দেখার পর কেন মনে হচ্ছে সেই চেষ্টা আর কখনো সফল হবার নয়। তবে যাই হোক, সে নিবানকে পুনরায় নিজের দিকে ফিরানোর চেষ্টা করবে। ওই মেয়েটাকে যেটুকু দেখেছে নিবান, আর তার আশেপাশে মেয়েটাকে ঘেঁষতে দেবে না। তবে দিবা নিজ মনে তো ভেবে নিচ্ছে সে আর চেষ্টায় একদিন না একদিন সফল হবে। তবে নিবান যে ধরনের ছেলে, তাকে কি আর কখনো মেনে নেবে নিজের জীবনে? হঠাৎ ফোনের আওয়াজে মাথা কাত করে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিল দিবা। আননোন নাম্বার থেকে রিসিভ করতে মন চাইল না, তবে ফোনটা থেমে নেই। একবার বেজে ক্ষান্ত হয়নি সে, দ্বিতীয়বার আবার বেজে ওঠায় বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো দিবা। ওপাশের মানুষটার গলা শুনতে ক্রোধে জর্জরিত হয়ে পড়ল সে। কি খবর আমার সুন্দরী বউ? তোমার আশায় আশায় থাকে পানি ফেলে দিল বুঝি নিভান? যার আশায় বিয়ে করা বরকে ছাড়তে চাইছো, তাকে দেখলাম তোমার চেয়েও সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে। সেই জন্য বুঝি কেটে কেটে অস্থির হয়ে পড়েছো বউ। অথচ তোমার জীবন থেকে কি সুন্দর নিজের স্বামীকে বিদায় করে দিতে চলেছো, তাতে কোনো বিরহ জ্বালা নেই তোমার? ইস, পুরনো প্রেমিকের প্রতি দরদ তোমার কান্নার তো গলা শুনে আমারই বুক চলছে। তবে আমি যদি নিবান হতাম না, তবে সিয়ামের ব্যঙ্গাত্মক কথায় দিবার ক্রোধ আরো দ্বিগুণ হলো। কৌরিকে নিয়ে আসার সময় হয়তো এই ছেলে কোথা থেকে দেখেছে বিদায় তাকে উস্কানোর জন্য এই ফোন কল। সিয়ামের বাজে ইঙ্গিতপূর্ণ কথা শেষ করতে দিল না দিবা। সিয়ামের মুখের কথা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলল, একদম আজে বাজে কথা ভুলেও মুখে আনবে না। এই জন্য তো তুমি নিভান নও, আর না তার যোগ্য কখনো হতে পারবে। সবাইকে কি তোমার নিজের মতো চরিত্রহীন মনে করো, নাকি নিজে শকুন তো সেই নজরে সবাইকেই অনুভব করো? আর আমার চরিত্রে কাদা ছড়ানোর আগে একবার নিজের দিকে তাকাও। লজ্জা করে না আমাকে বারবার ফোন দিয়ে নাটক করো? সেই তো আমার কাছে ফিরতেই হবে। এত রংঢং দেখাও কেন? তোমার ওই পুরনো আশিকি তোমাকে আর গ্রহণ করবে না। সে রংঢং না দেখিয়ে সম্মানে চলে এসো, আমি তোমাকে সর্বদা গ্রহণ করতে প্রস্তুত। সিয়ামের হেসে হেসে ফের ব্যঙ্গাত্মক কথায় মাথার ভিতর ধপ করে আগুন জ্বলে গেল দিবার। দাঁতের দাঁত চেপে একই সরে বলল, তোর মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমার কাছে ফিরবো? হাউ ডিসগাস্টিং ফানি! তুমি নিজেকে কি ভাবো, রাজপুত্র? যদিও তাই, তবু আর আমি তোমার কাছে ফিরছি না। আমি একবার বাহিরের চাকচিক্যর মোহে পড়ে মানুষ চিনতে ভুল করেছি,
আর দ্বিতীয়বার সেই মোহে ভুল করতে চাই না। কান খুলে শুনে নাও শেখ সিয়াম মাহমুদ, আমি তোমার কাছে আর কখনোই ফিরছি না। সুতরাং আমাকে অযথা ফোন দিয়ে বিরক্ত করবে না। তবে কার মোহে আটকে যেতে যাচ্ছ? তোমার সাধু সঙ্গ চরিত্রবান প্রেমিক পুরুষের মোহে? বাজে কথা বলা বন্ধ করো সিয়াম। নিভানের সাথে আমার তেমন কোনো সম্পর্ক কখনোই ছিল না, এটা তুমি খুব ভালো করে জানো। তো যে নোংরা কাদায় নিজে ডুবে আছো তা অন্যের দিকে ছোড়াছুড়ি বন্ধ করো, না হলে কিন্তু ভালো হবে না। তবে চলে আসছো না কেন? নিভানকে পাওয়ার লোভেই তো পড়ে আছো ওখানে। আবার চরিত্রের ভালো গুণাগুণ শোনো আমাকে তুমি। আর কাকে ভয় দেখো তুমি? আমাকে, সিয়াম মাহমুদকে? হ্যাঁ, তোমাকেই ভয় দেখাচ্ছে শেখ সিয়াম মাহমুদ। আর ফিরবো মানেটা কি? লজ্জা করছে না কথা বলতে তোমার? কি চাইছো তুমি? মদ গাছে খেয়ে সারাদিন 14টা মেয়ে নিয়ে ফুর্তি করে এসে আমার উপর জুলুম করবে, আর আমি সেটা অবলা নারীর মতো সহ্য করব? এতটা অবলা আমাকে মনে হয় তোমার? এতটা অবলা যে আমি নই এটা তুমিও খুব ভালো করেই জানো। আর আমি মরে গেলেও তোমার কাছে কখনোই ফিরছি না। আই জাস্ট হেট ইউ।